আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। বাংলাদেশে ইতোপূর্বে যেসব জৈব গ্যাস প্ল্যান্ট নির্মিত হয়েছে তার বেশিরভাগই নির্মাণ করেছে বিসিএসআইআর এবং এলজিইডি। বর্তমানে নেদারল্যান্ডের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশ বা ইটকম ন্যাশনাল স্টিক বায়োগ্যাস অ্যান্ড ম্যানিউর প্রোগ্রামের আওতায় প্রায় সারা দেশে জৈব গ্যাস প্ল্যান্ট তৈরি এবং পূর্বের প্ল্যান্টের কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়ানোর কাজ করছে। আপনি আমাদের জানান যে এই বায়োগ্যাস প্ল্যান্টের লক্ষ্য এবং পরিকল্পনাটা কি, কেন আপনারা এটি করছেন? একটি বায়োগ্যাস প্ল্যান্ট একটি পরিবারের রান্না ও আলের চাহিদা মেটাতে পারে। একই সাথে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে প্রাপ্ত উৎকৃষ্ট জৈব সার কৃষিকাজের জন্য এবং মাছের খাবার হিসাবে ব্যবহার হতে পারে। ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমাতে বায়োগ্যাস যেমন একটি উৎকৃষ্ট উৎস, তেমনি জমির উর্বরতা বৃদ্ধিতে জৈব সার একটি খুবই উপযোগী উপাদান। ধরেন একজনের বাসায় 4টা গরু আছে বা তার ছোট একটা মুরগির ফার্ম আছে, সে যদি আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে কিভাবে তাকে আপনারা হেল্প করবেন? আমাদের মোট আগে বলেছি যে 26টি সহযোগী সংস্থা সারা দেশের বিভিন্ন অংশে কাজ করছে। তো তাদের সাথে আমরা তাদেরকে যোগাযোগ করিয়ে দেব এবং তারা গিয়ে ওখানে দেখবে যে তার প্রয়োজনীয় জমি আছে কিনা প্ল্যান্ট স্থাপনের জন্য, প্রয়োজনীয় ইনপুট যেটা গোবর কিংবা মুরগির বিষ্ঠা আছে কিনা, এবং সেটা পরিমাণ কোন সাইজের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য উপযোগী সেটা বিচার বিবেচনা করে আমরা ওখানে প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং তাদেরকে ওই সব হাউসহোল্ডকে আমরা 7,000 টাকা অনুদান দিব এই একটি প্ল্যান্ট স্থাপনের জন্য। যে কোনো জৈব পদার্থ যেমন গরু মহিষের গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, মানুষের মল, শহরের আবর্জনা, কচুরিপানা ইত্যাদি বায়ুশূন্য পচনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটাই জৈব গ্যাস। এ জৈব গ্যাস প্রাকৃতিক গ্যাসের ন্যায় জ্বলে এবং ধোঁয়াও দুর্গন্ধমুক্ত। এটা প্রধানত মিথেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের মিশ্রণ। জৈব গ্যাস প্ল্যান্টের প্রধান অংশসমূহ: ইনলেট পাইপ এবং মিশ্রণ যন্ত্র সহ ইনলেট ট্যাঙ্ক, ডাইজেস্টার, সেন্টার পাইপ এবং টিউরেট সহ ডোম, ম্যানহোল এবং কভার সহ হাইড্রোলিক চেম্বার বা আউটলেট, গ্যাস সরবরাহকারী পাইপ, স্লারি কূপ বা ফার্টিলাইজার পেট। জৈব গ্যাস প্ল্যান্টের আকার, কাঁচামালের প্রাপ্যতা, জৈব গ্যাসের ব্যবহার ইত্যাদি বিবেচনা করে জৈব গ্যাস প্ল্যান্টের আকার নির্ধারণ করতে হয়। গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট অনুসারে চুলা জ্বলবে। বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ, সময়: দৈনিক 1.2 ঘনমিটার 2 থেকে 3 ঘন্টা, দৈনিক 1.6 ঘনমিটার 3 থেকে 4 ঘন্টা, দৈনিক 2 ঘনমিটার 4 থেকে 5 ঘন্টা, দৈনিক 4.8 ঘনমিটার 10 থেকে 12 ঘন্টা। 1.2 ঘনমিটার গ্যাসের জন্য গোবর ভিত্তিক প্ল্যান্ট, মুরগির বিষ্ঠা ভিত্তিক প্ল্যান্ট। ডাইজেস্টারের ব্যাস 185 সেন্টিমিটার 174 সেন্টিমিটার। ডাইজেস্টারের উচ্চতা 95 সেন্টিমিটার 80 সেন্টিমিটার। তলার ডোমের উচ্চতা 23 সেন্টিমিটার 22 সেন্টিমিটার। ম্যানহোল সাইজ 60 সেন্টিমিটার। ম্যানহোলের উচ্চতা 95 সেন্টিমিটার 80 সেন্টিমিটার। উপরের ডোমের উচ্চতা 66 সেন্টিমিটার 62 সেন্টিমিটার। উপরের ডোমের ব্যাসার্ধ 98 সেন্টিমিটার 92 সেন্টিমিটার। তলার ডোমের ব্যাসার্ধ 197 সেন্টিমিটার। গ্যাস চেম্বারের উচ্চতা 29 সেন্টিমিটার 32 সেন্টিমিটার। আউটলেট প্যাসেজের উচ্চতা 124 সেন্টিমিটার 112 সেন্টিমিটার। হাইড্রোলিক চেম্বারের উচ্চতা 38 সেন্টিমিটার 35 সেন্টিমিটার। হাইড্রোলিক চেম্বারের ব্যাস 150 সেন্টিমিটার 151 সেন্টিমিটার। স্লারি কূপের দৈর্ঘ্য 193 সেন্টিমিটার 171 সেন্টিমিটার। স্লারি কূপের প্রস্থ 145 সেন্টিমিটার 128 সেন্টিমিটার। স্লারি কূপের গভীরতা 100 সেন্টিমিটার। দৈনিক কাঁচামাল ও পানির পরিমাণ: গোবরের ক্ষেত্রে 1.2 ঘনমিটার গ্যাসের জন্য প্রথমবার 1500 কেজি গোবর ও সমপরিমাণ পানি
প্রতিদিন 33 কেজি গোবর ও 33 লিটার পানি। 1.6 ঘনমিটার গ্যাসের জন্য প্রথমবার 1900 কেজি গোবর ও সমপরিমাণ পানি, প্রতিদিন 43 কেজি গোবর ও 43 লিটার পানি। দৈনিক কাঁচামাল ও পানির পরিমাণ: মুরগির বিষ্ঠার ক্ষেত্রে 1.2 ঘনমিটার গ্যাসের জন্য প্রথমবার 765 কেজি বিষ্ঠা ও দ্বিগুণ পরিমাণ পানি, প্রতিদিন 17 কেজি বিষ্ঠা ও 34 লিটার পানি। 1.6 ঘনমিটার গ্যাসের জন্য প্রথমবার 1000 কেজি বিষ্ঠা ও দ্বিগুণ পরিমাণ পানি, প্রতিদিন 23 কেজি বিষ্ঠা ও 46 লিটার পানি। একটি প্রাপ্তবয়স্ক গরু প্রতিদিন 7 থেকে 9 কেজি গোবর দেয়। 100টি মুরগি প্রতিদিন 10 কেজি বিষ্ঠা দেয়। সাধারণভাবে একটি জৈব গ্যাস প্ল্যান্ট নির্মাণ করতে 10 থেকে 15 দিন সময় লাগে এবং খরচ হয় 20 থেকে 25,000 টাকা। প্রয়োজনের চেয়ে বড় আকারের প্ল্যান্ট নির্মাণ উচিত নয়, এতে ব্যয় বাড়ে এবং কাঁচামালের অভাবে প্ল্যান্ট সঠিকভাবে চলে না। প্ল্যান্টের স্থান নির্বাচনে লক্ষণীয় বিষয়: কাঁচামালের উৎস এবং রান্নাঘর নিকটে হতে হবে। 10 থেকে 15 মিটার দূরত্বে নলকূপ থাকা ভালো। রোদযুক্ত স্থান হতে হবে। স্থানটি বন্যামুক্ত হতে হবে। বড় গাছ, নদী, পুকুর, খাল থেকে দূরে হতে হবে। তলার মাটি শক্ত হতে হবে। বায়োগ্যাস নির্মাণে প্রথমে চুন বা সাদা রং দিয়ে লেআউট লাইন করে নিতে হবে। লাইন বরাবর মাটি কাটতে হবে। ডোমের তলা কলসির তলার মতো করে নিতে হবে। ডোমের তলায় কোনো রকম ধুলাবালিযুক্ত মাটি থাকবে না। ইট ও ইটের খোয়া মানসম্মত হতে হবে। ইট ও ইটের খোয়া পানিতে ভিজিয়ে নিতে হবে। ডোমের তলা ভালোভাবে দুলমুচ করে মাটি শক্ত করতে হবে। পলিথিন বিছিয়ে দিতে হবে। ডোমের মাছ বরাবর খুঁটি পুঁতে ঢালাই দিতে হবে। ইটের পর ইট গেঁথে ডাইজেস্টার চেম্বার তৈরি করতে হবে। চেম্বারের মুখ অনেকটা ডিমের মতো গোলাকার হবে। ডাইজেস্টারের উপরে সেন্টার পাইপ বসাতে হবে। এই পাইপ দিয়ে গ্যাস নির্গত হবে। ডাইজেস্টার চেম্বারের পাশে ইনলেট বা মিক্সচার চেম্বার করে নিতে হবে। মিক্সচার চেম্বার থেকে ডাইজেস্টার চেম্বারের তলদেশ পর্যন্ত মোটা পাইপের সংযোগ দিতে হবে। মিক্সচার চেম্বারে মিক্সচার যন্ত্র যাতে সুন্দরভাবে ঘুরতে পারে তা পরীক্ষা করে নিতে হবে।
ডাইজেস্টারের ভেতর প্লাস্টার করতে হবে। পাশে স্লারি কূপ খনন করতে হবে। এই কূপ পাকা করা যাবে না। সেন্টার পাইপের মুখে খুব সতর্কভাবে গ্যাস টেপ লাগিয়ে দিতে হবে। এরপর সেখানে মেইন সুইচ স্থাপন করে জিআই পাইপের সাহায্যে মাটির নিচ দিয়ে গ্যাস টানতে হবে। জিআই পাইপের সংযোগ স্থানে ওয়াটার ড্রেন নির্মাণ করা যায়। ঘরের নির্ধারিত স্থানে চুলা বসিয়ে প্রথমে জিআই পাইপের মুখে ফ্লেক্সিবল পাইপ লাগিয়ে চুলার সাথে সংযোগ নিতে হবে। জিআই পাইপ ও ফ্লেক্সিবল পাইপের মুখ মজবুত করে বাঁধতে হবে। জিআই পাইপ 1 ফুট মাটির নিচে চাপা দিতে হবে। প্রথমে 1500 কেজি গোবর ও সমপরিমাণ পানি দিয়ে মিক্সচার মেশিনে মিক্সচার করতে হবে। স্লারি এসে স্লারি কূপে জমা হচ্ছে। প্রথমে সেন্টার সুইচ অন করে পরে চুলার পাশের সুইচ অন করে আগুন জ্বালাতে হবে। বায়োগ্যাস দিয়ে রান্না করতে এখন সময় কম লাগে। আগে অনেক সময় লাগতো আর কি লাকড়ি দিয়ে পাক করতে, কষ্ট হইতো, চোখ জ্বলতো, কালি ভরতো, হাঁড়ি পাতিল বেশি মাজতে হইতো। এখন হাঁড়ি পাতিল কম মাজতে হয়, কালি ভরে না। বায়োগ্যাসের হ্যাজাক লাইট একটু বিশেষ ধরনের। হ্যাজাকে আগুন ধরিয়ে পরে গ্যাসের সুইচ অন করতে হবে। আমরা এই লাইটেতে পড়ালেখা করি। জৈব গ্যাস প্ল্যান্টের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ। প্রথম অবস্থায় গ্যাসে বাতাসের পরিমাণ বেশি থাকে, তাই গ্যাস জ্বলে না। এজন্য না জ্বলা পর্যন্ত গ্যাস ছেড়ে দিতে হয়। ইনলেট ট্যাঙ্কে কাঁচামাল দেওয়ার সময় ইনলেট পাইপের মুখ বন্ধ করে দিতে হবে। কাঁচামাল ও পানি মিক্সচার মেশিন দ্বারা মিশিয়ে নিতে হবে। পরে ইনলেট পাইপের মুখ খুলে দিতে হবে। জৈব গ্যাসে কিছু জলীয় অংশ থাকে যা পাইপ লাইনে জমে চুলায় সমস্যা সৃষ্টি করে। এজন্য পাইপ লাইনে ওয়াটার ড্রেন বসানো হয়। সপ্তাহে একদিন ওয়াটার ড্রেনের পানি বের করে দিতে হয়। পাইপ লাইনের ছিদ্র নিয়ন্ত্রণের জন্য টিউরেটের ওপরে গ্যাস ভালভ লাগানো হয়। গ্যাস ব্যবহার বন্ধ থাকলে অবশ্যই এই ভালভ বন্ধ রাখতে হবে। জৈব গ্যাস ও স্লারির ব্যবহার। সাধারণত রান্নার কাজে জৈব গ্যাস সর্বাধিক ব্যবহার হয়। 1 ঘনমিটার জৈব গ্যাসে 0.76 লিটার কেরোসিন বা 5.2 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ বা 4.8 কেজি লাকড়ি বা 8.6 কেজি খড়কুটার সমপরিমাণ তাপ উৎপাদন করে। হ্যাজাক লাইটে তেলের পরিবর্তে জৈব গ্যাস ব্যবহার করে বাতি জ্বালানো সম্ভব হয়। একটি হ্যাজাক লাইটের আলো 60 ওয়াট বৈদ্যুতিক বাতির সমান। জৈব গ্যাস দিয়ে জেনারেটর চালানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। জৈব গ্যাস প্ল্যান্ট থেকে প্রাপ্ত স্ল্যারি পুকুরের মাছের খাবার ও জমিতে দেওয়ার জন্য কম্পোস্ট সার তৈরি করা যায়। একটা মাটির জন্য শতকরা 3 ভাগ জৈব পদার্থ থাকা দরকার, কিন্তু বাংলাদেশে অধিকাংশ জমিতে আপনার 2 বা 2 এর নিচে জৈব পদার্থ থাকে। তাই জৈব পদার্থ একটা বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশের মাটির। তাই আমাদের এই যে বায়োস্লারি বা জৈব সার, এটা মাটিতে যোগ করলে আপনার আমাদের যে জৈব পদার্থ, এই জৈব পদার্থের উন্নয়ন করা সম্ভব। উন্মুক্ত স্থানের গোবর বা মুরগির বিষ্ঠার পুষ্টিমান রোদ, বৃষ্টি বা বাতাসের দ্বারা অনেকাংশে লোপ পায়, কিন্তু স্লারির পুষ্টিমান অনেকাংশে অক্ষুণ্ণ থাকে। তাই স্লারি জৈব সার হিসেবে অতি উত্তম। এ সার শাকসবজি সহ সব ধরনের ফসল চাষাবাদে ব্যবহার করা যায়।
পেট থেকে তুলে শুকিয়ে জমি তৈরির শেষ চাষে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। গাছের চারা রোপণের পূর্বে গর্তে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া ভালো। কখনোই নরম স্লারি জমিতে বা গাছের গোড়ায় দেয়া উচিত নয়। দেয়া হলে জমি বা গাছের ক্ষতি হতে পারে। যা জেনে রাখা ভালো, ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করা যাবে না। পাইপলাইন ও ডোমে নিয়মিত ছিদ্র পরীক্ষা করতে হবে। মাটি ভরাটের পূর্বে চার্জিং করা যাবে না। ডাইজেস্টারে যখন গ্যাস থাকে না তখন হাইড্রোলিক চেম্বারের ফ্লোর পর্যন্ত স্লারি থাকে এবং গ্যাস পূর্ণ থাকলে ওভারফ্লো পাইপ দিয়ে স্লারি বের হতে থাকে। নাক দিয়ে গ্যাস নেওয়া যাবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে রান্নার ক্ষেত্রে স্বাস্থ্যগত কোনো ক্ষতির সম্ভাবনা নেই। This biogas is a underground civil structure. It needs very high quality construction, and also you have to use very high quality construction materials. Only the trained and skilled mason has to be used because untrained people or unskilled people can do many mistakes while construction. So if you have any mistakes or you use low quality materials, then plant cannot work, or maybe after a few years plant will be broken down and farmers cannot get maximum gas what they want from the biogas. বায়োগ্যাস প্ল্যান্টের ব্যবহারকারীকে অবশ্যই ভালভের দিকে খেয়াল রাখতে হবে। ভালভ যদি ওপেন থাকে তাহলে গ্যাসের অপচয় হতে পারে। সবসময় রান্না করার পূর্বে ভালভটা অন করতে হবে এবং রান্না করার পরে ভালভটা আবার বন্ধ করে দিতে হবে। আরও ছোটোখাটো কিছু মেইনটেনেন্সের ব্যাপার আছে বায়োগ্যাসের ক্ষেত্রে, সেই দিকে নজর রাখতে হবে। ইটকল 2006 সালে শুরু করে এখন পর্যন্ত 61 জেলায় প্রায় 3600টি প্ল্যান্ট স্থাপন করেছে। গ্যাস নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি আগে তো লাকড়ি দিয়ে রান্না করতাম, শরীরে ময়লা লাগতো, কাপড়ে ময়লা লাগতো। এখন আমি গ্যাসে রান্না করি, আমার অনেক সুযোগ সুবিধা, যে সময় সে সময় আমি পাক করতে পারি। ওনাদেরকে 12,500 টাকা দিছে, আর বাকি ওনারা করছে। ওই বাতি জ্বালাইতে পারি, লাইট। পরিবারের রান্না বান্নার জন্য এখন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। কোনো লাকড়ির প্রয়োজন হয় না, লাকড়ি টানাটানি করা লাগে না। পরিবার সবাই খুব খুশি গ্যাসের জন্য। এই যে মুরগি লিটার থাকতো বাড়িতে, গন্ধ টন্ধ হইতো, হয় না, কোনো গন্ধ হয় না, হাউজের মধ্যে ফালাই দেয়, এই সুযোগ সুবিধা হয়েছে। আমার এই গ্যাস দেখা, এই প্ল্যান দেখা, হ্যাঁ, আমার এই সুযোগ সুবিধা দেখা এখন অনেকেই চাইতেছে এই গ্যাস করার জন্য। 10-12 বছর যাবৎ এই পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছি। আমার জানা মতে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে কোনো রকম বড় দুর্ঘটনা এই যাবৎ আমি দেখি নাই। গ্যাস যখন বেশি থাকে প্ল্যান্টে, তখন গ্যাসের চাপে বায়োগ্যাসের স্লারি সেটা চাপে স্লারি বের হতে থাকে, কিন্তু গ্যাস বেশি জমার জন্য প্ল্যান্টের কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। শুধু রান্না করার ক্ষেত্রে কাপড় চোপড় যেন আগুনের সন্নিকটে না থাকে। সাধারণ জ্বালানি থেকে রান্না করা খাবার এবং বায়োগ্যাস থেকে রান্না করা খাবারের ভিতর কোনোই পার্থক্য নেই, সব একই রকম। 31টি সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় ইটকল এ কার্যক্রম বাস্তবায়িত করছে। কয়েকটা জিনিস আমাদের যেটা সমস্যা আমাদের দেখা যাচ্ছে যে এটা সিজনাল ব্যবসা। হঠাৎ আমরা বর্ষার সময় যখন মাটির লেভেল যখন তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।